আজকে অত্যন্ত গভীরে ঢুকবো এবং তোমাদের কিন্তু মাঝখানে আমি বলে নেবো একটা টাইমে ব্রেক নিতে, তোমরা তাই প্লিজ আমার রিকোয়েস্ট তোমরা ভিডিওটা টানবা না। ভিডিওটা যদি টানো তাহলে অনেক জিনিস তোমরা মিস করবা। আর আমি একটা টাইমে বলবো যে তোমরা রেস্ট নাও, দেন আগে জিনিসগুলো বুঝবা, অ্যানালাইসিস করবা, দেন সামনে আগাবা। তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে পারবা যে আসলে কতদূর বুঝছো এবং কোনগুলো তোমাদের গ্যাপ আছে, এভাবে তোমরা বুঝবা। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি একটা পটাশিয়ামের পরমাণু নিছি। কি নিছি? পটাশিয়ামের পরমাণু, যেটা ল্যাটিন নাম হলো ক্যালিয়াম। সো এখানে এগুলোকে কি বলে? এই যে এই দাগটা, এই দাগটাকে কি বলে? কক্ষপথ, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি? এন দ্বারা প্রকাশ করা হয়। তো বাচ্চাকালে আমরা শিখছিলাম 2n² একটা সূত্র। এই সূত্র দিয়ে কি করতাম? কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা বের করতাম, মানে সর্বোচ্চ কতটুকু থাকতে পারে। কিন্তু এখন এই সূত্র আমাদের বলতে গেলে নাই। আমাদের এখন ইলেকট্রনগুলা কক্ষপথে কতটুকু ধারণ করতেছে এগুলো কিন্তু আমাদের উপশক্তি স্তর দিয়ে বাইর করতে হবে। সো উপশক্তি স্তর দিয়ে আমি আসলে দেখাবো ইলেকট্রনটার অবস্থান। প্রথম টপিক কি? ইলেকট্রনের অবস্থান। ইলেকট্রনের অবস্থানটা আগে দেখাবো। তো এই কক্ষপথটাকে আমরা যদি একটু জুম করি, মানে কক্ষপথের গভীরে আসলে কি থাকে? এরকম 4টা উপশক্তি স্তর থাকে। এই 4টাকে কি বলে? এফ, ডি, পি, এইচ। এগুলো কি আসলে? এগুলো হলো আমাদের উপশক্তি স্তর। কি? উপশক্তি স্তর, শক্তি স্তর। এবং এই এফডিপিএস যে উপশক্তি স্তর, এগুলো কিন্তু আমাদের প্রথম কক্ষপথে, এই যে দেখো পটাশিয়ামের প্রথম কক্ষপথ, এখানে কি এফডিপিএস সব আছে? না। প্রথম কক্ষপথে এস, যখন এই রাখবে এন, এটা কি এন কক্ষপথ, এন যখন 1 হবে, n = 1 হলে সেখানে এস শুরু হবে। কি শুরু হবে? এস। এরপর n = যখন 2 হবে, অর্থাৎ এই যে সেকেন্ড কক্ষপথটা, n = 2 হলে সেখানে হবে এস এবং পি। এভাবে ধাপে ধাপে আগাবে। এবার n = 3 হলে কি হবে বলো? এস, পি, ডি। তাইলে তোমরা এবার বলো n = যখন 4 হবে তখন কি হবে? n = 4 হলে তখন হবে এফডিপিএস। তখন আমাদের কি হবে? এস, পি, ডি, এফ। এই সবগুলোই কি আমাদের হবে। এরপরে n = 5 যখন হবে তখন এস, পি, ডি, এফ থাকবে। 6 হলো এস, পি, ডি, এফ থাকবে, এর থেকে আর বাড়বে না, কারণ এটাই হলো সর্বোচ্চ। তো এই জিনিসটাকে জুম করার পরে ভাই আমি 4টা উপশক্তি স্তর পাইলাম। এই 4টা উপশক্তি স্তরে সব জায়গায় ইলেকট্রন থাকে না, ঠিক আছে? ইলেকট্রন যে জায়গায় থাকে সেই জায়গাটাকে বলা হয় অরবিটাল। উপশক্তি স্তরে যেখানে ইলেকট্রন অবস্থান করে সেই জায়গাটার নাম হলো অরবিটাল। এটাই মূলত ইলেকট্রনের অবস্থান। এবার আসো, প্রত্যেকটা উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? প্রত্যেকটা উপশক্তি স্তরে আমি দেখাই, প্রত্যেকটার অরবিটাল সংখ্যা কিন্তু আলাদা আলাদা। দেখো পি তে অরবিটাল কয়টা থাকবে আমি বলতেছি, এগুলা কিন্তু অরবিটাল 1 2 3। এই যে দেখতেছো আমার যে ব্লু কালার যে আমি বক্সটা করছি, এটা কিন্তু উপশক্তি স্তর। জিনিসটা কিন্তু ছোট, কিন্তু তোমরা যদি ল্যাবে জুম করো দেখবা জিনিসটা কিন্তু বড় করলে দেখবে এরকমের আছে। ইন্টারঅরবিটালে দেখবা সম্পূর্ণ এরকমের জিনিসটা বোঝানো আছে ইন্টারঅরবিটালে। তো পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল, ডি উপশক্তি স্তরে অরবিটাল আমাদের 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা অরবিটাল। এফ এ কয়টা? এফ এ হলো 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা হলো এফ এর অরবিটাল। এই 7টাই হলো আমাদের ইলেকট্রন অবস্থান করে। এখন এই 7টাই হলো ইলেকট্রন অবস্থান করে। এস এ কোনো অরবিটাল নেই, এস এ একটাই অরবিটাল, একটা অরবিটাল, সেখানে 2টা ইলেকট্রন অবস্থান করে। প্রত্যেকটা অরবিটাল একটা অরবিটাল, ঠিক আছে? এখন আসো, প্রত্যেকটা যে অরবিটাল, এই যে প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? সর্বোচ্চ 2টা। সর্বোচ্চ কয়টা? 2টা অরবিটাল ধারণ করতে পারে। প্রত্যেকটা অরবিটাল সর্বোচ্চ 2টা, সেখানে একটাও ধারণ করতে পারে বা সম্পূর্ণ ফাঁকাও থাকতে পারে, ঠিক আছে? এবং 2টা, কিন্তু 3টা কখনো ধারণ করবে না, সর্বোচ্চ 2টা। তাহলে প্রত্যেকটা যদি 2টা ধারণ করে সর্বোচ্চ, তাইলে আমাদের পি যে উপশক্তি স্তর, এইখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে? এই যে 3টা আছে, তাহলে 3 দ্বারা 2 কে গুণ, কত? 6টা। 3 দুগুণে 6টা আমাদের পি তে ইলেকট্রন কি ধারণ করতে পারে। সেরকম ডি তে কয়টা? 5 দুগুণে 10, এফ এ কয়টা? 7 দুগুণে 14, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু একটা সূত্র দেওয়া আছে, আমাদের যে একটা বক্স দেওয়া, সেখানে কিন্তু একটা সূত্র দেওয়া আছে। কি আমাদের একটা সূত্র দেওয়া আছে 2 × 12 + 1, 2 ×
12 প্লাস 1 দ্বারা উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারি 2 ইনটু 12 প্লাস 1 প্লাস 1। এলটা কি? এলটা হলো প্রত্যেকটা উপশক্তি স্তরের মান। ভালো মতো খেয়াল করো, একটু আমি বোর্ডটা ক্লিন করে দিই যেগুলো লিখছি। দেখো তাহলে কি বললাম, 2 ইনটু 12 প্লাস 1 আমাদের কি একটা সূত্র, এটার মাধ্যমে আমি যে বললাম যে ডি অরবিটালে 10টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, এখানে একটা নোট করব, 10টা বেশি 11টা থাকবে না, কিন্তু 0টা থাকতে পারে, অর্থাৎ ডি অরবিটাল পুরো ফাঁকাও থাকতে পারে। অথবা ডি অরবিটালে 9টা থাকতে পারে, 8টা থাকতে পারে, 5টাও থাকতে পারে, কিন্তু 10এর অধিক থাকবে না, সর্বোচ্চ 10টা সর্বোচ্চ সংখ্যা। এবারে সর্বোচ্চ 10টা, এই যে আমি যে বললাম গুণে গুণে যে প্রত্যেকটা অরবিটালে দুইটা থাকে এবং 2টা গুণ করে এভাবে আসে। কিন্তু এটা প্রমাণ কি? বইয়ে যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রটা, বইয়ের সূত্র দ্বারা তোমরা দেখবা যে এখানে প্রত্যেকটার মান ঠিক চলে আসে, যে বিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে। এবার বলো এই এল এর মান কি? এই এল এর মানটা কি? এখানে যে এল দেখতে পাচ্ছ, এই এল এর মানটা কি? এলটা হলো উপশক্তি স্তরের মান। এলটা কি? উপশক্তি স্তরের মান। এল এর মান বের করার একটা সূত্র আছে, L = n-1। L = কি? n-1। এবার আমি দেখো এখানে কিছু জিনিস লিখছিলাম, সেটা আমি মুছে দিছি। তোমরা এবার বলো যে L = n-1। এখন যদি আমি S যে উপশক্তি স্তর, তার L এর মান নির্ণয় করব, কারণ L হলো উপশক্তি স্তরের মান। এবার আমি S এর মানটা বের করব। তাহলে S উপশক্তি স্তর কত নম্বর শক্তি স্তর, অর্থাৎ কত নম্বর কক্ষপথ থেকে শুরু হয়েছে? 1 নম্বর না? হ্যাঁ, তাহলে আমি যদি এভাবে লিখি যে S এর যে L, তাহলে ওইটা কি হবে? 1 - 1 = 0। এভাবেই P শুরু হয়েছে কত নম্বর থেকে? 2 নম্বর থেকে। তাহলে P এর জন্য আমি এভাবে লিখলাম, P এর L কোথা থেকে শুরু হয়েছে? 2 - 1, 2 - 1, তাহলে কত হবে? 1। তাহলে P এর যে L এর মান সেটা 1। আবার এরকমের D এর L এর মান, D এর যে L সেটা হবে 3 - 1, কারণ D টা কিন্তু আমাদের 3 থেকে শুরু হয়েছে। তাহলে L যে F এর যে L এর মান সেটা হবে আমাদের 4 - 1 = 3। এই যে মানগুলো এলের, এগুলো কিন্তু সবসময় একটা নির্দিষ্ট। তোমরা যদি এটা না বুঝো, অনেক ইজি জিনিস, এখন না বুঝতে তো আর কিছু করার নাই, তোমরা ভিডিওটা পজ করে আবার সামনে দেখে বুঝবা। তাও আমি বলে দেই তোমাদের ট্রিক, যে যদি কেউ না বুঝে থাকো এগুলো মুখস্থ করবে, যে S এর জন্য 0, P এর জন্য 1, D এর জন্য 2, F এর জন্য 3, L। অনেক কিন্তু মিস্টেকে D এর L এর মানটা 3 বসায় দেয়, তখন কিন্তু ভুল হবে। তো L এর মান এখন আমি কি বলছি? ভাইয়া বলছে কি P তে 6টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। ঠিক আছে, P তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, এটা আমার কথা। আমি বাংলা নিয়মে গুণ ভাগ করে এটা বের করছি। কিন্তু যেটা স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী আমি যদি করি, তাহলে আমি যদি P তে যদি বের করি, তাহলে P তে 2 × 2L, P এর যে L এর মান কত পাইছি আমরা? 1। 2 × 1 + 1 ক্যালকুলেশন করবা, দেখবে এখানে 6 আসে। 2 × 2 আর 1 × 3, 3 × 2 = 6। ঠিক আছে, এইভাবে করে D এ দেখবা 10টা, F এ দেখবা 14টা এবং S এ হইলো 2টা, কারণ S এ যে L এর মান 0, L এর মান 0, 2 × 0 = 0 + 1, 1 × 2 = 2। তাহলে এই হলো মোটামুটি তোমার যে দেখাইলাম সর্বোচ্চ কয়টা থাকতে পারে। এটা হলো আমাদের এতক্ষণ যেটা দেখলা, এটা হলো ইলেকট্রনের অবস্থান। এবার আসবো ইলেকট্রন বিন্যাস নিয়ে। তাহলে ভাইয়া ইলেকট্রনের অবস্থান যেহেতু কমপ্লিট, নাও এবার তোমরা একটু ভিডিওটা 5 মিনিট 10 মিনিট একটা রেস্ট নাও, রেস্ট নিয়ে দেন আবার ভিডিওটা দেখো যদি না বুঝো কোনো জায়গায়। ঠিক আছে, তো দেখো একটা টপিক মাত্র এতক্ষণ ধরে শেষ করলাম। এবার আসবো আমরা ইলেকট্রন বিন্যাস। কি নিয়ে আসবো? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা আমাদের মেইন ছিল। ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? ইলেকট্রন বিন্যাস আসলে দেখো, ইলেকট্রন গুলো অরবিটালে তো থাকে, কিন্তু কিভাবে প্রবেশ করে? একটা শক্তি অনুযায়ী। যেমন তুমি একটা এরিয়ার রাজা, এখন তোমার এরিয়া যদি একটা মাস্তান যদি ঢুকে, এখন তোমার দেখো প্রহরী রাখো তুমি ধাপে ধাপে, এখন ও আগে কোন প্রহরীটাকে মারবে? যে দুর্বল তাকে আগে মেরে তারপর তোমার এরিয়া ঢুকবে আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে শক্তিশালী তার মোকাবেলা করবে। তো এইভাবে ইলেকট্রন গুলো আগে কি করে? কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে প্রবেশ করে। অরবিটাল বলি না ভাইয়া, কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তর, অর্থাৎ S, P, D, F। আমি অরবিটাল বলি নাই।
বলছি উপশক্তি স্তর এসপি ডিএফ। তাইলে এই যে শক্তি কিন্তু একটা ক্রম আছে, এই ক্রম অনুসারেই ইলেকট্রন গুলা প্রবেশ করে। তাহলে এই ক্রমটা আসলে কিভাবে বের করা যায়? শক্তির যে ক্রম, শক্তির ক্রমটা আসলে n প্লাস l একটা সূত্র আছে, এটা থেকে আমরা প্রত্যেকটা উপশক্তি স্তরের শক্তির ক্রমটা বের করতে পারবো, যদিও এটা কক্ষপথ বেস অর্থাৎ শক্তি স্তর অনুযায়ী হবে। n প্লাস l অনুযায়ী আমরা যদি দেখি আবার 1 নং কক্ষপথে s এর শক্তি কতটুকু? s এর শক্তি হবে 1, s এরটা 1 প্লাস s এর কত l 0 সমান 1। আর এখানে আসলে s ই ঢুকে সবসময় 1 নং কক্ষপথে s এই দুইটা ইলেকট্রন অবস্থান করে। এবার আসো 2 নম্বর কক্ষপথে আমাদের উপশক্তি স্তর থাকবে s আর p, d এখনো শুরু হয় নাই। তাহলে s আর p এর ভিতরে আগে কি s এর ইলেকট্রন দিব না p তে আগে ইলেকট্রন দিব? তাহলে s এ ইলেকট্রন দিব না p তে? এবার দেখো 2 নং কক্ষপথের জন্য s এর যে শক্তি এটা কি হবে? 2 হবে না? n এর মানটা জাস্ট 2 হয়ে যাবে, কারণ l এর মান সব সময় একই। তাহলে 2। আর p এরটা কি হবে? p এরটা হবে p এর p এর জন্য 2 প্লাস 1 ইকুয়ালস টু কত হবে আমাদের? 3। তাহলে এবার বলো কার শক্তি বেশি? s এর মান 2 আর p এর মান 3। তাহলে s এর শক্তিটা কম না আর p এর শক্তি কি বেশি না? তাহলে ইলেকট্রন আগে s এ প্রবেশ করবে দেন p তে। এবার বলো আসলে এটা কি? দেখো ইলেকট্রন বিন্যাসে আমরা কি লিখে থাকি সাধারণত? দেখবা তোমরা যদি আগে কেউ বইয়ের পৃষ্ঠাটা উল্টায় থাকো দেখবা এইভাবে লেখা আছে বই অনেক জায়গায় 1s2 2s2 2p6 এরকম করে 3d 2p6 3s1 3s2 এরকম চলতে থাকে, ঠিক আছে? তো আসলে এইভাবে আমি দেখো কি বললাম, 1 নং শক্তি স্তর সবচাইতে s এর মানটা কম, s এর মান সবচাইতে কম 1 নং শক্তি স্তরে, সেখানে আগে s প্রবেশ করে ইলেকট্রন বিন্যাসের প্রথমেই। আবার p এর মান আবার 2 নম্বর কক্ষপথে s এর মান কম, আবার s এ প্রবেশ করে দেন p এর মান দেন p তে প্রবেশ করে, এইভাবে চলে। তো এবার 3 নম্বর কক্ষপথে আবার সেম শিট। এবার 3 নম্বর কক্ষপথে SPD আমাদের সবগুলোই আছে। তো এইভাবে আমরা দেখবা যে SPD এর মান s তারপরে p তারপরে d, এটা হলো ক্রম। তারপরে আবার 4 নম্বর কক্ষপথে ওইভাবে আবার ক্রমটা বের করা যায়, ঠিক আছে? কিন্তু এইভাবে কি তুমি পরীক্ষা বের করে বসাবা না, এখানে একটা ট্রিক্স আছে, ঠিক আছে? বই একটা তোমাদের ট্রিক্স দেওয়া কি তীর চিহ্ন দিয়ে কতগুলো ট্রিক্স দাও, যে তীর চিহ্ন যেগুলো উপরে পড়ে ওইগুলা ক্রম শক্তির ক্রম অনুযায়ী ওইগুলা থাকে। কিন্তু তার থেকে সহজ একটা জিনিস দেখাবো যেটা তোমরা পরীক্ষার হলে তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবা, বহুত ইজি। ওইটা অ্যারো দিয়ে করতে তোমাদের অনেক টাইম নষ্ট হবে, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাই, এখানে আরেকটা কথা বলার আছে যে আমি যে এখানে যে বলা হয়েছে যে শক্তির ক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে। দেখো আমি তোমাদের 3 নম্বর যে কক্ষপথ, 3 নম্বর যে কক্ষপথ দাঁড়াও এইটার উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। পটাশিয়াম লিখছি তাই না, এগুলো একটু মুছে দেই। আমি কি লিখছি এখানে? পটাশিয়ামের কত হয়? 19। পটাশিয়ামের কত ইলেকট্রন? 19টা। তাহলে এখানে আমি শুরু করলাম 1s2 দিয়ে, কারণ s এর শক্তি বেশি। তার আগে আমি যদি জিনিসটা দেখাই যে আমি দিব তোমাদের ট্রিক্সটা, এই জিনিসটা আমার মুছতে হবে। দেখো আমি ট্রিক্সটা দিচ্ছি, অত্যন্ত সহজ ট্রিক্স। ss লিখবা 2 বার, কয়বার? 2 বার। সবাই এই জিনিসটা খাতায় লিখবো অবশ্যই। ss 2 বার, আবার উল্টা spd পড়ছি উল্টা লিখবো ps। অনেকেই সূত্রের সাথে পরিচিত থাকতে পারো, তবে যারা পরিচিত না তারা দেখো। আবার dps 2 বার করে উল্টা পথে হাঁটবো, ঠিক আছে? উল্টা পথে হেঁটে সহজ কাজটা করে নিব। তারপরে আবার কি fdps, আমরা কি করছিলাম spdf, তাই এবার লিখবো fdps উল্টা পথে fdps। তাহলে এবার দেখো এখানে প্রত্যেকটা আমরা নাম্বার বসাবো 1 2। এবার p2 থেকে শুরু হয় 2 নম্বর কক্ষপথ থেকে, তাই 2 দিলাম। এবার দেখো s এর নাম্বার কত? 3, কারণ দুইটা আগে অলরেডি হয়ে গেছে। এবার p এর নাম্বার 3, s এর নাম্বার হবে 4। এইভাবে এগুলো d কিন্তু 3 থেকে শুরু হয়, তাই প্রথমেই d যে প্রথম শুরু হবে এখানে 3।
তারপর আবার পি, পি কত নম্বর 4 নম্বর, এস কত নম্বর 5 নম্বর, আবার এখানে ডি কত নম্বর 4 নম্বর, পি কত নম্বর 5 নম্বর, এস কত নম্বর 6 নম্বর। জিনিসটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে কারণ জায়গা একটু সংক্ষিপ্ত আছে, তোমাদের তো আমি বলে দিচ্ছি, তোমরা আমার বলার সাথে দেখো। তারপরে দেখো এফ, এফ কিন্তু 4 থেকে শুরু হয় 4, ঠিক আছে 4। তারপরে এখানে আমি একটু ব্লু কালার ইউজ করি কারণ জিনিসটা আসলে হিজিবিজি হয়ে যাবে বহু। ডি, ডি কত নম্বর দিছিলাম আমরা 4 দিছিলাম, তাহলে এখানে কত হবে 5, আর এফ তো 4 নম্বর কক্ষপথ থেকে শুরু হয়। পি হলো আমাদের কত হবে, পি হবে আমাদের 6, এস হবে আমাদের 7। এবার তোমরা এই জিনিসটা একটু মুখে মুখে বলো তো, আমি তো দাঁড়ালাম। হ্যাঁ ঠিক বলছো, যারা বুঝছো 5 এর ফর্ম, ডি 6, ডি পি 7, এস 8। দেখো এটা হলো আমাদের ক্রম, শক্তির ক্রম। এই জিনিসটা বইয়ে এইভাবে দেখবা লেখা আছে, এই জিনিসটা বইয়ে এইভাবে লেখা আছে 1 এ 1s, 1s এর শক্তি কম সবচাইতে, তারপরে 2s, 2p, 3s, এইভাবে লেখা আছে। দেখো আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী লিখতেছি, এই যে সিরিয়াল অনুযায়ী 1s, 2s, 2p, 3s, সিরিয়াল অনুযায়ী এইভাবে যাবে। প্রত্যেকটা সিরিয়াল যত যাবে তত শক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই সিরিয়াল থেকে আমি এই সিরিয়াল থেকে জিনিসগুলো নিয়ে বসাই। তোমাদের এতক্ষণ যাদের আমি বেসিক বুঝাইছি, বেসিক জিনিসটা যারা বুঝছো তার সাথে এই জিনিসটা অবশ্যই জানতে হবে, এবং যারা বুঝো নাই তাদের তো এই জিনিসটা জানতেই হবে, তাদের তো আর উপায় নেই। দেখো এখানে জাস্ট পটাশিয়াম 19, কে 19 লিখবা, লেখে সিরিয়াল অনুযায়ী রাফে জাস্ট লিখবা এসএস পিএস। এবার সিরিয়াল অনুযায়ী মারো 1s 2, 2s 2, কারণ ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, ঠিক আছে, ধারণ ক্ষমতা সর্বোচ্চ হলো 2টা এস উপশক্তি স্তরে। এবার 2 এ 2 শক্তি স্তরে আরো আছে কি আমাদের পি। এবার পি এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ 6টা। দেখো এখানে কিন্তু 19টা ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন আমাদের শেষ হয়ে যায় নাই তাই আমি কিন্তু সর্বোচ্চগুলোই বসাবো, কম বসাবো না। হ্যাঁ সর্বোচ্চগুলো বসাইলে দেখো এখানে হবে আমাদের 3s 2, 3p 6। এবার দেখি আমরা কয়টা হইলো আমাদের ইলেকট্রন, 2 2 4 6 10, 2 12, 6 18, 19টা না ভাইয়া। এবার কি এখানে কি আমাদের 3d হওয়ার কথা ছিল না, 3d1 লিখবো না, এখানে লিখতে হবে আমাদের 4s1। এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত আমার পটাশিয়ামের পরমাণুটা বাছাই করা, 118টা পরমাণু থেকে পটাশিয়াম পরমাণুটা আমি বাছাই করছি, ঠিক আছে। এই জিনিসটা আমাদের হবে না কেন, এই যে দেখো এইখানে শক্তির ক্রমে আমি কি বলছিলাম, দেখো 3d আগে না 4s আগে, জিনিসটা দেখো এখানে কি 3d কি পরে না, 4s কি আগে না, তাইলে কি 4s এর শক্তি কি কম না, আর 3d শক্তি কি বেশি না। হ্যাঁ এটা তোমরা n+l এর সূত্র দিয়ে একটু করবা, এবং যদি কেউ না বুঝো আমাকে আবার কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। দেখো তাইলে 4s এর শক্তি কম, তাহলে আমরা 3d তে কেন যাবে, 4s1 যেহেতু একটা ইলেকট্রন আছে 4s1, আর দেখতেছই যে আরেকটা অরবিটাল আমাদের খালি থাকতে পারে, ঠিক আছে, তাহলে 3d হবে না। কেউ মনের ভুলে 3d দিবা না, ঠিক আছে, এইভাবে লিখবা। এভাবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা অত্যন্ত সুন্দরভাবে করলাম। এবার দেখো এগুলোর প্রত্যেকটা, এটা কি 1 নম্বর শক্তি স্তর, দেখো নাম্বারগুলাই কিন্তু শক্তি স্তর বলে দেয়, এটা 2 নম্বর শক্তি স্তর, 2টা 3টা আছে, 3 নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর। প্রত্যেকটা শক্তি স্তর একটা নাম আছে, প্রথমটার নাম কে, দ্বিতীয়টার নাম এল, তৃতীয়টার নাম এম, চতুর্থটার নাম এন। এরপর আরো থাকলে এন এর পর কি হয় ও, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখো এখানে ইলেকট্রন বিন্যাস কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে, তবে আমি আরেকটা স্ট্যান্ডার্ড যারা হলো গিয়ে বেশি আগে আসো তাদের জন্য আরেকটা জিনিস আমি দেখাই ইলেকট্রন বিন্যাস। দেখো সোডিয়াম প্লাস দেখাইলাম, একটু ছোট মূল্য নিলাম, সোডিয়াম প্লাস, ঠিক আছে। সোডিয়াম প্লাস আয়ন মানে কি, যখন সোডিয়াম ক্লোরিনের সাথে যৌগ গঠন করে তখন কিন্তু সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেয় আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, এটা তোমাদের পরের বিষয়। তো
তো ধরেন এটা একটা আয়ন, একটা প্লাস মানে কি একটা ইলেকট্রন দিয়ে দিছে, একটা ইলেকট্রন কমে গেছে। এবার বলো এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? হ্যাঁ, এটার তো আমরা এখানে এটা ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? এটার ইলেকট্রন বিন্যাস হবে এটা কিন্তু তোমার এখানে পারমাণবিক সংখ্যা যেটা আছে ওইটাই থাকবে, ঠিক আছে, কিন্তু ইলেকট্রন বিন্যাস চেঞ্জ আছে। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস তোমরা একটু আমাকে বলো কি হবে? প্রথমে 1s2, তারপরে কি হবে 2s2, তারপরে 2p6। কয়টা হইলো আমাদের? 10টা হয়ে গেছে, আর একটা আছে, আর একটা কি হবে 3s1। কিন্তু আমি ভাই আগেই বলছি যে একটা প্লাস দাও মানে কি ইলেকট্রন একটা চলে গেল, তাহলে ইলেকট্রনটা চলে গেলে 3s1 হবে না। এই ক্ষেত্রে এতটুকুই হলো সোডিয়াম প্লাসের ইয়ার আমাদের কি হবে? সোডিয়াম প্লাসের আমাদের ইয়ে হবে, ও এখানে 10 হবে, তাইলে ইয়া তোমাদের সোডিয়াম প্লাস আয়নের আমি এটা বুঝাই দিলাম। এইভাবে ফেরাস যেটা আছে Fe2+ তোমরা একটু বাসায় নোট করবা, না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। এভাবে কয়টা জিনিস। আরেকটা আছে ব্যতিক্রম, কপারটা আমি একটু বুঝাই দিই। কপারটা হলো আমাদের ব্যতিক্রম। কপারের মতো আরো কয়েকটা নিয়ম আছে। কপার আমাদের কত? 29, একটু বড়। আমি এটা করে যাব, তোমরা ক্যাচ করবা কিভাবে করলাম। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, কয়টা হলো আমাদের? 10 10 এবং 3d9, 29টা। দেখো আমি কিন্তু আমার স্পিড দেখো, তোমাদের স্পিডটা একটা টাইম চলে আসবে, কিন্তু দেখো এখানে কিন্তু আমার ভুল হয়েছে জিনিসটা। তোমরা কি জানো এই যে আমি যে উপশক্তি স্তরগুলো আঁকাইছিলাম এস পি ডি এফ, একটু মনে করার চেষ্টা করো। প্রত্যেকটা আমি বলছিলাম সর্বোচ্চ কয়টা থাকতে পারে? ডি তে থাকতে পারে সর্বোচ্চ আমাদের 10টা, এস এ থাকতে পারে সর্বোচ্চ 2টা, ঠিক আছে। তাইলে সবগুলো যখন সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে তখন সেই পরমাণুটা অনেক স্থিতি থাকে, মানে অনেক স্থিতিশীল থাকে। অথবা যখন এই উপশক্তি স্তরগুলো হাফ থাকে, যেমন 3d যদি 5 হয় এবং s যদি 1 হয়, তখন ওরা স্থিতিশীল থাকে। এগুলো সবগুলোর ক্ষেত্রে f এর ক্ষেত্রেও 14টা 7টা থাকলে স্থিতিশীল বা 14টা থাকলে স্থিতিশীল। এখন তুমি কি অস্থির থাকতে চাও না স্থির থাকতে চাও? অবশ্যই স্থির। তাইলে স্থির থাকতে চাইলে তুমি এখন কি করবা ভাইয়া? এখানে তোমার 10 আয়না দিলাম আর এখানে 1 দিলাম, সমস্যা কি? ইলেকট্রন তো আমাদের 29টাই থাকতেছে। এইটাই হলো ওদের ব্যতিক্রম। নিজেদের স্থিতিশীলতা ধরে রাখার জন্য কি করবে? কপার এইভাবে ওরা নিয়ে আসবে, 3D একটা এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো এইভাবে হলো ব্যতিক্রম কয়েকটা আছে, ব্যতিক্রম গুলো তোমরা দেখে নিবা। আর আজকে অনেক সময় স্বল্পতার কারণে তোমাদের হুন্ডে নীতি দেখাইলাম না। এইটা হলো আমাদের আউসবাফ নীতিতে ইলেকট্রন বিন্যাস, আর হুন্ডে নীতিতে ইলেকট্রন বিন্যাস পরবর্তী ভিডিওতে আপলোড হবে। এবং তোমরা যারা ভাবতেছো তোমাদের পিটেস্টের তো দরকার নেই, অবশ্যই দরকার আছে। খুঁটিনাটি যা আছে, যাদের টার্গেট 100 তাদের কিন্তু এই ভিডিওটা অত্যন্ত দরকার। আর ভিডিওটা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবা, অবশ্যই ভুলবা না এই জিনিসটা করতে। আর তোমরা আমাদের কমেন্ট করে জানাবা আমরা আসলে জৈব যৌগের ভিডিওগুলো আপলোড করতে চাচ্ছি। তোমরা কি বড় লং ভিডিও চাও নাকি শর্ট ভিডিও চাও? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা। মোট কথা আমাদের সাথে যোগাযোগে থাকবা এবং আমাদের নতুন যে চ্যানেল খুলছি তোমরা বেসিক এবং টেকনিকের সাথে আগাইতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবা।